নমস্কার, CNN 24 নিউজে আপনাদের সঙ্গে রয়েছি আমি পরমা। প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। যুবতী খুন, শিলচরের তপোবন নগরে উত্তপ্ত পরিস্থিতি, পুলিশের শূন্যে গুলি, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ, টায়ার জ্বালালো প্রতিবাদী জনতা। শিলচরে মিউজিয়াম ও সাংস্কৃতিক অধ্যয়ন কেন্দ্র স্থাপন করা হবে, ইতিহাস জীবিত রাখার উদ্যোগ শুরু, বললেন বিশ্বজিৎ দৈমারি। ধলাইতে হিতাধিকারীদের মধ্যে ফিল্টার ও কৃষি বীজ বন্টন, বিজেপির সমাজের পিছিয়ে পড়া লোকেদের উন্নয়নে তৎপর রয়েছেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, বললেন ভূষণ পাল। নতুন বাজারে দুঃসাহসিক ডাকাতি, লুট, নগদ টাকা সহ সোনার গয়না, আহত দম্পতি। দুর্গোৎসবের জন্য নয়া নির্দেশ জারি করল রাজ্য সরকার, জেলা শাসকদের বিস্তৃত জানাবে পূজা কমিটিগুলি, বললেন স্বাস্থ্যমন্ত্রী। এবার খবর বিস্তারিত। বুধবার যুবতী খুনের ঘটনায় শিলচরের তপোবন নগরে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। প্রতিবাদী জনতাকে নিয়ন্ত্রণে আনতে পুলিশকে শূন্যে গুলি ছুটতে হয়েছে। এদিন বিকেলে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে প্রতিবাদী জনতা সড়ক অবরোধ করেন। পাশাপাশি স্থানে স্থানে টায়ার চালিয়ে প্রতিবাদী জনতা বিক্ষোভ প্রদর্শন করেন। ঘটনার বিবরণে জানা গেছে, 16 বছরের প্রিয়া দাস 4 দিন ধরে নিখোঁজ ছিল। তার বাড়ি শিলচর তপোবন নগরে। শেষমেশ বুধবার মালুগ্রাম এলাকায় বরাক নদীতে উদ্ধার হয় ওই কিশোরীর মৃতদেহ। তার পিতার নাম স্বপন দাস। এদিকে যুবতীর মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য দেখা দেয় গোটা তপোবন নগর এলাকায়। উল্লেখ্য, গত রবিবার বিকেল 3টে আর্ট স্কুলের উদ্দেশ্যে বেরিয়েছিল এবং সেখান থেকে সন্ধ্যায় 6টায় বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। প্রিয়ার রহস্যজনক মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে 5 জনকে অভিযুক্ত করে শিলচর সদর থানায় দায়ের করা হয় মামলা। পুলিশ 2 জনকে পাকড়াও করতে সক্ষম হলেও বাকি 3 জন এখনো ফেরার। এদিকে উত্তেজিত জনতা পুড়িয়ে দেন অভিযুক্তের মোটরসাইকেল ও প্রধান সড়কে নেমে এসে কয়েকটি স্থানে টায়ার চালিয়ে সড়ক অবরোধ করেন। বর্তমানে গোটা এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। ও ভাই回来不笑。我বাইক পিছে রাখো, বাইক পিছে রাখো, বাইক কেন আগে রাখি ভাঙবো, ওই কেন রাখি না। তেরো 14 বছরের মেয়ে, এর সবসময় মেয়েটার সঙ্গে লইয়া ঘুরতো, হের বাইকে লইয়া ঘুরতো। কি কারণে মেয়েটারে মরা পাওয়া গেল এটা তো পুলিশে বাকি জিনিসটা তদন্ত করে বার করতো। আমরা চাই এটার একটা ভালো তদন্ত হোক, উপযুক্ত তদন্ত এটা লাগে। আর যে আসামি আছে, আসামি শুনছি খুব রেকর্ড খারাপ, অনেক
বাজে ব্যবসার মধ্যে জড়িত আছে, অনেক দিন থেকে শুনছি আমরা যে বাজে ব্যবসায় জড়িত। আর আসামিরা কালকেও থানার থেকে সারানি হয়েছে, কে বা কারা সারাই নিছে কি বিনিময়ে আজকে আবার আনার পরে শুনছি এখন সদর থানার তারে রেফার করা হয়েছে, সদর থানাত রাখা হয়েছে। ছেলেটার নাম কিটা? রনি দাস, বাসা আশ্রম রোডে 20 ফুটি। 2 জন অভিযুক্ত দিছে, রনি দাসের সঙ্গে আরেকজনকে দেওয়া হয়েছে, এক নাম কিটা জানি, আরেকটা 2 জন অভিযুক্ত করিয়া তারা সদর থানাত কেস করা হয়েছে। এখন আসামি সদর থানাত আছে। আর যে মেয়েটা মারা গেছে একজন স্কুল পড়ার বাচ্চা মেয়ে, ছেলেটা হয়তো বাজে লাইনে আছে পুষলাইয়া মেয়েটারে হয়তো নিচে নিয়া কিতা করে মারছে। এখন মেয়েটারে শুনছি আমি নদীর মধ্যে পাওয়া গেছে মেয়েটা। মেটার বাসা কোন জায়গা? আশ্রম ওই না কীর্তনের মাঠের কিনারে মেয়েটার বাসা। মেটার নাম কি? মেয়েটার নাম প্রিয়া দাস, বাবার নাম স্বপন দাস। স্বপন দাস গ্যাসের এজেন্সিতে হোম ডেলিভারিতে ইসিতাতে কাজ করে। মার্ডারটা কালকে হয়েছে নাকি? 4 দিন থেকে নিখোঁজ মেয়েটা, 4 দিন থেকে পাওয়া যায় না মেয়েটার। আজকে গিয়া লাশ পাওয়া গেছে সদর থানায়। সদর থানাত পাওয়া গেছে না? মালুগ্রাম নদীর কিনারে পাওয়া গেছে। শিলচরে মিউজিয়াম ও সাংস্কৃতিক অধ্যয়ন কেন্দ্র স্থাপন করা হবে। সরকার রাজ্যে 10টি মিউজিয়াম ও সাংস্কৃতিক অধ্যয়ন কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে। শিলচরে মিউজিয়াম স্থাপনের প্রস্তাব অনেক আগেই নেওয়া হয়েছিল। বর্তমান জেলা শাসককে এই প্রকল্পের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। মঙ্গলবার 3 দিনের সফরসূচিতে বরাক উপত্যকায় আসা বিধানসভা অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি একথা জানিয়েছেন। এদিন তিনি শিলচরে কাছাড় জেলা শাসকের কার্যালয়ে সাংসদ, বিধায়ক, বিভিন্ন ভাষাগোষ্ঠীর প্রতিনিধি ও সিনিয়র সিটিজেনদের সঙ্গে মত বিনিময় করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এগুলির প্রত্যেকটি একটি রিসার্চ সেন্টার খোলা হবে। এ ধরনের প্রত্যেকটি কেন্দ্র 50 বিঘা জমিতে গড়ে তোলা হবে আর 25 কোটি টাকা ব্যয়ে গবেষণা কেন্দ্র নির্মাণ করা হবে। এদিন মত বিনিময় সভায় অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি রাজ্যের আদিবাসী সমাজের ইতিহাস, কলা, সংস্কৃতি, ভাষা ইত্যাদি সংরক্ষণের উপর জোর দিয়েছেন। কর্তৃপক্ষ ISA হোক, DOA হোক, DIA হোক বা বোলে যি এডুকেশ্যন ডিপাৰ্টমেণ্টৰ মানুহ আছে তেওঁলোকৰ পৰা জানি ল'ব আৰু এই ক্ষেত্ৰত নিশ্চয় বিহিত ব্যৱস্থা ল'ব বুলি মই ভাবোঁ। কিন্তু জাগাৰ মানুহৰ উদ্যোগটো অত্যন্ত দৰকাৰ, গতিকে জাগাৰ মানুহখিনিয়ে এই ক্ষেত্ৰত উদ্যোগ ল'ব লাগিব। স্কুলৰ কথা ক'লে যিহেতু কাছাৰত শিলচৰৰ টাউনত আপনার অসমীয়া মাধ্যমৰ স্কুল 1953 চনত খোলা আছে। এই স্কুল তৰুণ নামৰ এই স্কুল দুখন এতিয়া লেটেষ্ট চৰকাৰে এটা সিদ্ধান্ত লৈছে যে বাঙালী মিডিয়ামৰ লগত এমাজেট কৰাৰ কাৰণে। গতিকে এইটো এটা সাহিত্য বা প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰিছে। এতিয়া আমি চৰকাৰৰ হস্তক্ষেপ বিচাৰিছোঁ। নাই, মই ভাবোঁ যে এই ক্ষেত্ৰত মানে অসমীয়া মাধ্যমত পঢ়া শুনা কৰোৱাৰ কাৰণে এটা ব্যৱস্থাটো ল'ব লাগিব। গতিকে যিসকলে ইয়াত আমাৰ অসমীয়া ভাষী মানুহ আছে তেওঁলোকে সেই স্কুলখনত মানে চবে পঢ়াৰ কাৰণে, ল'ৰা ছোৱালী পঢ়োৱাৰ কাৰণে ব্যৱস্থা ল'ব লাগে। অন্যথা গভৰ্ণমেণ্টে সেই স্কুলখনত এটা বিশেষভাৱে তেনেকুৱা ধৰণৰ আমাৰ মানুহক কনফিডেণ্ট এটা দিব লাগে যে এই তৰুণৰাম ফুকন যিটো মানে হাইস্কুল আছে, এই ME স্কুল আছে, সেই ME স্কুলত পঢ়া শুনা কৰিলে তেওঁ বহুত ভালদৰে ভৱিষ্যতত উচ্চ শিক্ষা গ্ৰহণৰ কাৰণে মানে এটা সুবিধাজনক এটা শিক্ষাটো পায়, তেনেকুৱা ধৰণৰ এটা ব্যৱস্থা ল'ব লাগিব। গতিকে আজি চৰকাৰে কিছুমান নিয়ম আহিছে যে ছাত্ৰ ছাত্ৰী এনৰলমেণ্ট নাথাকিলে স্কুলবোৰ মানে বেলেগৰ লগত মানে আপোনাৰ এটাচ কৰি দিয়া, তাৰপিছত স্কুলখন বন্ধ কৰি দিয়া, ইয়াৰ পিছত আপোনাৰ কোনোবা মাধ্যমত কনভাৰ্ট কৰি দিয়া, তেনেকুৱা ধৰণৰ সেইবোৰ চলি আছে। গতিকে এই ক্ষেত্ৰত লোকেল মানুহৰ উদ্যোগটো অত্যন্ত দৰকাৰ, কাৰণ ছাত্ৰ ছাত্ৰী নোহোৱাকৈ স্কুল এখন থাকিব নোৱাৰে। আৰু ছাত্ৰ ছাত্ৰী যদি আছে এই স্কুলখন কনভাৰ্চন কৰাৰ কোনো কথা আহিব নোৱাৰে। অসম আয়ুক্তই কৈছে যে যিহেতু কনভাৰ্ট যদি কৰিবই লাগে, আমালোকে কৰিব লাগে, তেতিয়াহ'লে দেশৰ তৰুণ নাম অসমীয়া হায়াৰ ছেকেণ্ডেৰী আছে, এইখনত কৰি দিব দিছে। ডেফিনেটলি সেইটো যদি সুবিধাজনক হয় তেতিয়া অসমীয়া মাধ্যম যিহেতু ল'ৰা ছোৱালী তাতে যাব, তাতে পঢ়িব যি আছে, এয়া ভাল সুবিধা হ'ব। মই ভাবোঁ শিক্ষা বিভাগে, অসম সাহিত্য সভাই যদি শিক্ষা বিভাগক মানে জনাই দিয়ে, অনুৰোধ কৰে, মই ভাবোঁ শিক্ষা বিভাগে সেই কামটো কৰিব। আজি মিটিংখন আজি মিউজিয়ামটো আজি ইয়াত লৈ এনে মই এটা মত বিনিময় কৰিছিলোঁ লোকেল ছিনিয়ৰ চিটিজেন আৰু আমাৰ বিধায়কসকলৰ লগত। ইয়াত এটা মিউজিয়াম খোলাৰ কাৰণে এটা কথা আছিলে, অলৰেডি মানে প্ৰচেছটো লোৱা হৈছিলে, এই কথাটো উত্থাপন কৰিছে DC মহোদয়ক মই আজি অনুৰোধ।
বুধবার ধলাই জিপির ওবিসি সম্প্রদায়ের হিতাধিকারীদের মধ্যে পানীয় জলের ফিল্টার বিতরণ করল নরসিংপুর মন্ডল বিজেপি। এদিন ধলাই ফরেস্ট ইন্সপেকশন বাংলোতে জিপির 30 জন দুস্থ পরিবারের হিতাধিকারীদের হাতে পানীয় জলের ফিল্টার তুলে দেওয়া হয়েছে। তাছাড়াও কৃষি বিভাগের তরফে বরাদ্দ বাদাম ও ভুট্টার বীজ জিপির 70 জন প্রগতিশীল কৃষকের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠান দুটিতে অংশগ্রহণ করে ধলাই গ্রাম পঞ্চায়েত সভাপতি ভূষণ পাল বলেন, সমাজের প্রত্যন্ত লোকেদের উন্নতি সাধনে তৎপর রাজ্য সরকার। এই সরকারের দ্বারা বাস্তবায়িত হচ্ছে গরিবের জন্য অসংখ্য উন্নয়নমূলক প্রকল্প। গরিব মানুষের মুখে হাসি ফোটানোই এই সরকারের মুখ্য উদ্দেশ্য। ধলাই সমষ্টির সার্বিক বিকাশ ত্বরান্বিত করতে তৎপর রয়েছেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এবং সমাজের শেষ পংক্তির মানুষকে প্রাধান্য দিয়ে তাদের সমাজের মূল স্রোতে নিয়ে আসার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন মন্ত্রী, বলেন ভূষণ পাল। নতুন বাজারে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল। ডাকাতের হামলায় গুরুতর আহত হয়েছেন দম্পতি। ধলাই থানাধীন নতুন বাজার জাতীয় সড়ক ঘেঁষা ব্যবসায়ী সুজিত নাথের বাড়িতে হানা দিল ডাকাতের দল। মঙ্গলবার রাত 1:30 নাগাদ ঘরের দরজা ভেঙে বন্দুক সহ আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে সুজিত নাথ ও তার স্ত্রীর উপর হামলা করে এক ডজন ডাকাতের দল। ডাকাতের আক্রমণে সুজিতের মাথা ফেটে যায়। ভোজালি দিয়ে কোপ বসায় ডাকাতরা। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং অজ্ঞান হয়ে গেলে অন্য ঘরে নিয়ে তাকে বন্দী করে রাখা হয়। কয়েকজন ডাকাত তার স্ত্রী অঞ্জনা নাথকে মারধর করে আলমারির চাবি নিয়ে টাকা ও সোনার গয়না তল্লাশি শুরু করে। পুরো ঘর তছনছ করে ফেলে ডাকাতরা, জিনিসপত্র ভাঙচুর করে। এরপর ঘর থেকে নগদ 5 লক্ষ টাকা ও প্রায় 8 লক্ষ মূল্যের গয়না হাতিয়ে নেয়। ডাকাতরা ঘর থেকে বেরিয়ে গেলে তারা চিৎকার করলে স্থানীয়রা দৌড়ে আসেন। খবর দেওয়া হয় পুলিশে। রাতেই পৌঁছায় ধলাই পুলিশ। সকালে অতিরিক্ত পুলিশ সুপার পিপি সৈকিয়া ঘটনাস্থলে গিয়েছেন। পুলিশ তদন্তে নেমেছে। উল্লেখ্য, অভিষা ইলেকট্রনিক্স দোকানের কর্ণধার সুজিত নাথ। দোকানের সঙ্গে থাকা ঘরে এক শিশুকন্যা সহ তারা স্বামী স্ত্রী থাকতেন। এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক বিরাজ করছে। রাত্রে 1:30টার সময় 1:30 থেকে 2টার ভিতরে ডাকাত দল আইয়া আমার বান্ধিয়ে আইলে কইছে টেকা খানো। এবারে বুঝালি আমার রাস্তা বান্ধিছে, বুঝালি দিয়ে সেরাসেরি করছে, অজ্ঞান করে আমার বুকো বন্দুক লাগাইছে। 3টা বন্দুক লই আইছে তারা। আইলে বুঝালি সব রাত বুঝালি বন্দুক পিস্তল। এর বাদে আমার মারছে, বুঝালি দিছে। মাথার মারি আইলে মাটির ফেলাই দিছে, ফেলাইয়া ঠেং বান্ধি লিছে, পারিয়া আস্তা শৈল্য সেদানির বাদে আমি অজ্ঞান হয়েছি। অজ্ঞান করে যেমনি রক্ত বাড়িছে তারা দোকান অজ্ঞান করে যেহেতু রক্ত বাড়িছে, বাড়ি আইলে আমি অজ্ঞান হয়ে গেছি। অজ্ঞান হয়ে আইলে আমার তুমি জাগে দোকানের জায়গা ওবার ভিতরে নিয়ে আমার অন্য ঘর হারাইয়া আমার তালা মারি দিছে। মারিয়া তারা যথা ঘরের ভিতরে যথা প্রশ্ন করছে সব লুটিয়া লইয়া তারা গেছে গিয়া। ওই তো টাকা 5 লাখ নিছে, সোনা 8 লাখ টাকা নিছে, আর অ্যান্ড্রয়েড মোবাইল একটা লইয়া গেছে। এবারে একটি ছোট্ট বিরতির সঙ্গে থাকুন। সার্জিক্যাল, এখানে শল্য চিকিৎসামূলক সমস্ত রকমের সরঞ্জাম পাওয়া যায়। কোভিড সংক্রান্ত সরঞ্জাম যেমন হ্যান্ড স্যানিটাইজার, পালস অক্সিমিটার, গ্লাভস, ইনফ্রারেড থার্মোমিটার, পিপিই কিট ইত্যাদি। এছাড়াও হুইল চেয়ার, গ্লুকোকার্ড মিটার, সোডিয়াম হাইপোক্লোরাইড, নেবিউলাইজার মেশিন, সব ধরনের ডাইপার, বাচ্চা ও বড়দের ওয়েট মেশিন, অস্থির চিকিৎসা সংক্রান্ত সব ধরনের সরঞ্জাম, ওয়াটার ম্যাট্রেস, এয়ার ম্যাট্রেস, হসপিটাল বেড ইত্যাদি সহ নানা ধরনের সরঞ্জাম এখানে সহজলভ্য। ঠিকানা: অপোজিট সিভিল হসপিটাল, আর্ট কটেজ বিল্ডিং, ফার্স্ট ফ্লোর, হসপিটাল রোড, শিলচর 788001। যোগাযোগ করুন 03842264307 অথবা 9435074307।
ফিরলাম বিরতির পর। আসন্ন দুর্গোৎসবের জন্য নয়া নির্দেশনা জারি করল রাজ্য সরকার। পূর্বেকার ঘোষিত এসওপির সঙ্গে যুক্ত হবে এই কঠোর নিয়ম কানুন। আজ বিকেলে গুয়াহাটিতে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত। তিনি বলেন, তৃতীয় ঢেউ থেকে রক্ষার জন্য কিছু নতুন বিধি আরোপ করা হয়েছে। পুজো কমিটিগুলি তাদের সাংগঠনিক বিস্তারিত বিবরণ জেলা শাসকের কাছে জমা দেবে। সংশ্লিষ্টদের জেলাগুলির জেলাশাসকদের কাছ থেকে নির্ধারিত ফর্ম সংগ্রহ করতে হবে। ফর্ম পূরণ করে পূজা কমিটির কার্যকরী কমিটি সহ প্রত্যেক সদস্যের বিস্তারিত বিবরণ জমা দিতে হবে জেলা শাসকের কাছে। রাত 10টা পর্যন্ত চলবে চলাফেরা। মণ্ডপে একসঙ্গে 10 জনের বেশি মানুষ ঢুকতে পারবেন না। পূজাস্থলের বাইরে স্যানিটাইজার থাকবে। মাস্ক পরিধান ও দূরত্ব বজায় রাখার সঙ্গে সঙ্গে একসঙ্গে মিলে সমাবেশ করা যাবে না। কমিটির সবাইকে 2 ডোজ ভ্যাকসিনের সার্টিফিকেট দেখাতে হবে। পুরোহিত সহ দর্শনার্থীদের ভ্যাকসিন নেওয়া হতে হবে। সবার হাতেই সার্টিফিকেট থাকতে হবে। সন্দেহ হলে কোভিড টেস্টিং করাতে হবে বলে এসওপিতে জানানো হয়েছে। রাজ্যখনত হ'বলগীয়া দুৰ্গা পূজা, কালী পূজা, লক্ষী পূজা, তাৰ পিছতে দীপাৱলী, এই আটাইখিনি যাতে খুব সুচাৰুৰূপে ৰাইজে উৎসৱো পালন কৰিব পাৰে আৰু কোভিড প্ৰট'কল নিয়ন্ত্ৰণ কৰি সংক্ৰমণ নোহোৱাকৈ যাতে এই উৎসৱসমূহ আমি পালন কৰিব পাৰোঁ, এই ক্ষেত্ৰত আমি বিভিন্ন ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। এতিয়া প্ৰথম কথা আহিল যে দুৰ্গা পূজা বা অন্য পূজা সমিতি, যিসমূহ পূজা সমিতিয়ে উপায়ুক্তৰ কাৰ্যালয়ৰ পৰা ইয়াৰ অনুমতি গ্ৰহণ কৰিব লাগিব। অনুমতি গ্ৰহণ কৰা যিখন কমিটিখনে আবেদন কৰাৰ সময়তে কমিটিৰ সকলো বিষয়ববীয়া আৰু কমিটিৰ আয়োজক সকলো সদস্য যাতে কোভিড ভেকচিন গ্ৰহণ কৰা ব্যক্তি তাৰ সাৰ্টিফিকেট লগত গাঁঠি দিব লাগিব। এই ক্ষেত্ৰত এটা প্ৰশ্ন আহিব যে 2 পালি ভেকচিন লোৱা হৈছে নে নাই। আমি 2 পালি ভেকচিন লোৱাটো অগ্ৰাধিকাৰ দিছোঁ, কিন্তু এপালি ভেকচিন ল'লেও ন্যূনতম লোৱাটো উচিত বুলি আমি গণ্য কৰিছোঁ। তাৰ লগত এটা কথা থাকিব, সেই কথাটো হৈছে কি, এপালি ভেকচিন লৈ আমি যদি আজি দেখোঁ যে ভেকচিন আমি প্ৰথমতে ঠিক কৰিছোঁ যে কোভিচিল্ড যেতিয়া ল'ব লগা হয় তেতিয়া 12 সপ্তাহৰ পৰা 16 সপ্তাহ। এই এপালি ভেকচিন লোৱা ব্যক্তিজন আমি সেই 12 সপ্তাহৰ পৰা 16 সপ্তাহৰ ভিতৰতহে গ্ৰাহ্য কৰিম তেওঁ ভেকচিনেটেড বুলি। তাৰ পিছত তেখেতে দ্বিতীয় পালি ভেকচিন সম্পূৰ্ণ কৰিলে তেওঁ ভেকচিন লোৱা ব্যক্তি বুলি গণ্য হ'ব। ঠিক তেনেকৈ কোভাক্সিন যিসকলে লৈছে তেখেতসকলক 4 সপ্তাহৰ পৰা 6 সপ্তাহ। গতিকে 6 সপ্তাহ সম্পূৰ্ণ হ'লে তেখেতৰ এপালি ভেকচিন লোৱা চাৰ্টিফিকেটখন গ্ৰাহ্য নহ'ব। তেনেকৈ কোভিচিল্ডৰ ক্ষেত্ৰত 16 সপ্তাহ পাৰ হৈ যোৱাৰ পিছত তেখেতে এপালি ভেকচিন লোৱা যিখন চাৰ্টিফিকেট সেইখন গ্ৰাহ্য নহ'ব। কাৰণ এতিয়া কোনেও ক'তো অভিযোগ কৰিব লগা নাই যে ভেকচিনৰ অভাৱ। সকলোৰে দুৱাৰমুখে পদূলিয়ে আৰু নিজৰ অঞ্চলৰ ভেকচিন চেণ্টাৰ প্ৰত্যেকটো চেণ্টাৰত আৰু স্থায়ীভাৱে প্ৰতিখন PHC বা মিনি PHC বা যিখিনি আমি স্বাস্থ্য কেন্দ্ৰ তাত সকলো সময়তে পৰ্যাপ্ত পৰিমাণে ভেকচিন দিয়াৰ ব্যৱস্থা ৰখা হৈছে। গতিকে যিটো 2 পালি ভেকচিন পোৱা নাই এই এক্সকিউজটো এতিয়া মানি ল'ব পৰা সময় নহয়। গতিকে 2 পালি ভেকচিন তেখেতসকলে সময়ৰ ভিতৰত লোৱাটো বাধ্যতামূলক। ঠিক তেনেধৰণে যি প্ৰশাসনক এপ্লিকেশ্যন কৰিব আৰু এপ্লিকেশ্যন যিসকলে কৰিব তেখেতসকলে নিজে আবেদনকাৰী সকলেই প্ৰথমতে নিজে যে ভেকচিন লৈছে তাৰ আবেদন পত্ৰৰ লগত তেখেতসকলৰ চাৰ্টিফিকেট গাঁঠি দিব লাগিব। এতিয়া কথা হ'ল কি, তাত পূজা মণ্ডপটো প্ৰথম কথা হ'ল কি আহল বহল পৰিৱেশত হ'ব লাগিব প্ৰথম চৰ্ত, আৰু কেওফালৰ পৰা মুকলিমূৰীয়া অৱস্থা এটাত পূজা মণ্ডপ ৰাখিব লাগিব যাতে ন্যূনতম শাৰীৰিক ব্যৱধানটো তাত মানি পেলাই সেই পূজাৰ মণ্ডপ পৰিচালনা কৰাৰ
সুবিধা থাকে। তাৰপিছত পূজা মণ্ডপৰ প্ৰৱেশ আৰু প্ৰস্থান দুটা বেলেগ বেলেগ হ'ব লাগিব। এটা পথেদি পূজা মণ্ডপলৈ সোমালে আন এটা পথেদি পূজা মণ্ডপৰ পৰা ওলোৱা ব্যৱস্থা থাকিব লাগিব। ওলাওঁতে সোমাওঁতে যাতে দৰ্শনাৰ্থী বা ভক্তসকল মুখামুখি হ'ব নালাগে। ঠিক তেনেধৰণে আমাৰ পূজা মণ্ডপত কেনেবাকৈ যদি কাৰোবাৰ সন্দেহজনক বুলি গণ্য কৰা হয় তেখেতসকলক জিলা প্ৰশাসনৰ স্বাস্থ্য বিভাগৰ দৃষ্টিগোচৰ হ'ব লাগিব। লগে লগে যাতে তেওঁলোকক আমি টেষ্টিঙৰ কাৰণে লৈ যাব পাৰোঁ আৰু পৰৱৰ্তী যি ব্যৱস্থা সেইখিনি আমি যাতে লোৱাত কোনো অসুবিধা নহয়। এতিয়া আয়োজক ঠিক শিলচর পুলিশ গ্রাউন্ডের ট্র্যাকে প্রচুর বালি থাকায় দৌড়ানো সম্ভব হয়নি, আর দৌড়ের জন্য ট্র্যাক একেবারেই অনুপযুক্ত থাকায় নির্দিষ্ট সময়ে পুলিশের ইউবি ও এবি কনস্টেবল পদের মহিলা প্রার্থীরা পাশ করতে পারেননি। এই মর্মে বুধবার শিলচরে অল ডিমাসা ছাত্র ইউনিয়নের নেতৃত্বে মহিলা প্রার্থীরা কাছাড়ের জেলা শাসকের কাছে একটি স্মারকপত্র প্রদান করে বিষয়টি খতিয়ে দেখার আবেদন জানিয়েছেন। প্রার্থীরা পুনরায় তাদের দৌড়ানোর পরীক্ষায় বসার সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন, অন্যথায় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। উল্লেখ্য, শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে ইউবি ও এবি কনস্টেবল পদের 175 জনের উপর মহিলা আবেদনকারী শারীরিক সক্ষমতার পরীক্ষায় অবতীর্ণ হয়েছিলেন, কিন্তু আশ্চর্যজনকভাবে একজনও এই দৌড়ানোর পরীক্ষায় পাশ করতে পারেননি। মহিলা আবেদনকারীকে 1600 মিটার দূরত্ব 8 মিনিটের ভেতর সম্পন্ন করতে হয়, কিন্তু কেউই তা এই সময়ের ভিতরে করতে সক্ষম হননি। এমন ঘটনায় সবাই আশ্চর্য হয়ে গেছেন, কারণ এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি। প্রার্থীরা বলেন ট্র্যাকে প্রচুর বালি ছিল, যা দৌড়ানোর পক্ষে একেবারেই অনুপযুক্ত। मतलब हमारा प्रधान प्रॉब्लम यही है कि 13 तारीख को हमारा रिक्रूट था, लेकिन वहाँ पे सारा रेत गर्म होने की वजह से ना ही हम दौड़ पाए हैं और ना ही हम खड़े हो पा रहे थे। तो हमारा प्रॉब्लम यही है कि नेक्स्ट डे को जब हमारा रिक्रूट खत्म हो गया था, 14 तारीख को रेत क्यों हटाया गया था, और हटाने के बाद उन लोग का पास जो हुआ था, जितना लोगों भी पास हुए हैं, तो हमारा ऑब्जेक्शन यही है कि अगर रेत था तो हम लोग की वजह से रेत क्यों हटाया गया था। पहले वाले में हम लोग को रेत में दौड़ाना पड़ा, फिर उसके बाद में जो था वो रेत में क्यों नहीं दौड़ाया। हमारा ऑब्जेक्शन ये है कि हमारे री करना पड़ेगा, क्योंकि हम लोग इतना धूप में हो, इतना मतलब कि सहन करके हम लोग उस दौड़ तक पहुंच पाए, लेकिन नेक्स्ट पे जो वो लोग रेत मतलब कि हटाने के बाद जो रिक्रूट करवाया था वो फिर से हम लोग का भी री होना चाहिए। हम लोग पोस्ट तो एवी और यूवी का हम लोग उसमें मतलब कि अप्लाई किए थे, फिर हम लोग का ये री हुआ था, लेकिन हम लोग चाहते हैं कि ये प्रॉब्लम जो है हमारी सबका प्रॉब्लम है कि नहीं है? सबका प्रॉब्लम है, और हम लोग चाहते हैं चाहे डीएसपी का हो, चाहे आईपीएस का हो, चाहे हम लोग का डीआईजी सर तक के पास तक भी जाएंगे, लेकिन हमारा यही उद्देश्य है और यही हम लोग चाहते हैं कि हमारा फिर से रिक्रूट होना पड़ेगा, और हम लोग तब तक लड़ेंगे जब तक हम लोग को री करने को नहीं मिल जाता, तब तक लड़ेंगे हम लोग 175 प्लस थे, 175 मतलब कि नियर बाय हम लोग 200 कैंडिडेट थे वहाँ पे, और सबका ऑब्जेक्शन यही है कि 200 कैंडिडेट के होने के बावजूद भी हम लोग एक भी क्वालिफाइड नहीं हो पाए हैं। तो मतलब एक ही रीज़न है, बस रेत की वजह से वो सेंट उस फील्ड में से हटाना पड़ेगा, और हटाने के बाद हम लोग को दोबारा हम लोग को री करना पड़ेगा। क्यों नहीं करेंगे? क्योंकि मतलब कि जो नेक्स्ट डे हम लोग तो 13 को दिए थे मतलब कि रिकॉर्ड, उसके बाद में 14 तारीख को फिर से करवाए थे। 14 तारीख को जिसने भी किया था उसमें से कई सारे मतलब कि 1 लोग हो, 2 लोग हो, 3 लोग हो, काफ़ी सारे हुए, हम लोग को मिला कर सुनने में मिला ऐसे। तो हम लोग भी चाहते हैं कि हमारे भी री हो, क्यों नहीं हो वो हमें नहीं पता, लेकिन हमें चाहिए री एकूट। यहाँ पे नरी बुमू चलंगा इरा सरनी डीसी को यहाँ पे हम लोग नहीं अंदर में गए थे, मतलब कि सीनियर लोग गए थे, तो जाके सर ने बोला कि ठीक है हम लोग एक्शन लेंगे, इसके आगे वो लोग बाद में इन्फॉर्म करेंगे, ऐसे बोले गए हैं अंदर। हमारा डिमांड यही है कि हमें फिर से चांस मिले, सेकेंड चांस हमें चाहिए ही चाहिए। ना दिया जाए तो ये देखो उन लोग का, और अगर ना दिया जाए तो हम लोग ऑब्जेक्शन करेंगे। बाद में रेत क्यों हटाया गया है,
रेत अगर ना हटाने के बावजूद अगर उन लोग का ना होता तो हम लोग मान लेते चलो ठीक है, लेकिन रेत हटाने के बाद 3 लोगों का 4 लोगों का ऐसे कर करके काफ़ी सारों का आज क्वालिफाइड हो गया है। तो हम भी चाहते हैं कि हम भी उतना ही मेहनत किए हैं जितना हमें करना चाहिए, उससे भी डबल किए हैं। हम लोग धूप में दौड़े हैं, पत्थर में दौड़े हैं, रेत में इतना गर्मी था उस टाइम पे, फिर भी हम लोग हार ना मान के वहाँ पे दौड़े हैं सभी ने। तो हम भी चाहते हैं कि हमें दोबारा से बिना रेत में दौड़ना चाहे तो हम दौड़ेंगे। तो हम चाहते हैं कि करेंगे, जरूर करेंगे, क्यों नहीं करेंगे, सब साथ होंगे। देखो एक लोग अगर बोलते हैं तो उसमें अगर 10 लोग भी बोले तो वो उसको एक्शन करना ही पड़ेगा, क्यों नहीं करेंगे। हम चाहते हैं कि इस पे एक्शन लिया जाए। हमारा प्रॉब्लम यही है कि रेत में अगर दौड़ाना पड़े तो चलो ठीक है, नेक्स्ट बैच को भी तो रेत में दौड़ना पड़ रहा था, तो उन लोगों को क्यों रेत में नहीं दौड़ाया है, क्यों रेत में नहीं दौड़ाया है। हम चाहते हैं कि हमें भी रेत छोड़ के दौड़ाना के लिए मजबूर करें उन सबको। मेरा नाम सुस्मिता दास। ভারতীয় জনতা পার্টির আসাম প্রদেশ অনুসূচিত জাতি মোর্চার রাজ্য সহ সভাপতি পদের দায়িত্ব গ্রহণ করার পর প্রথমবার বরাক সফরে এলেন ভারতীয় জনতা পার্টি বরখলা সমষ্টির 2021 বিধানসভা নির্বাচনের প্রার্থী তথা রাজ্য যুব মোর্চার নবনিযুক্ত সহ সভাপতি অমলেন্দু দাস। এদিন প্রথমে তাকে কালাইন মণ্ডল অনুসূচিত জাতি মোর্চার পক্ষ থেকে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়। পরে রানীঘাট বাজার এলাকায় সংবর্ধনা দিয়ে দলীয় কর্মকর্তারা বিরাট সংখ্যক বাইক র্যালি করে তাকে কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে নিয়ে আসেন। এদিন তিনি ইটখোলা স্থিত জেলা বিজেপি কার্যালয়ে এসে কাছাড় জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়ের আশীর্বাদ চান। তারপর তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গোবিন্দ পুরকায়স্থের আশীর্বাদ চেয়ে এই নতুন রাজনৈতিক জীবনে সম্পূর্ণ সহযোগিতা কামনা করেন। এদিনের অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে কালাইন মণ্ডলের বিজেপি নেতা অমলেন্দু দাস কাছাড় জেলা তথা বরখলা সমষ্টির সার্বিক উন্নয়নে 100% অবদান দেবেন বলে আশ্বাস দেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং প্রদেশ বিজেপি সভাপতি ভবেশ কলিতা যে ভরসা দেখিয়েছেন তাতে উত্তীর্ণ হওয়াই হবে তার প্রাথমিকতা বলে জানান তিনি। উত্তর পূর্ব ভারতের তৃণমূল কংগ্রেসকে শক্ত স্থানে দাঁড় করানোই আমার লক্ষ্য। রাজ্যসভায় তৃণমূল প্রার্থী হওয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় একথা জানালেন দলীয় নেত্রী সুস্মিতা দেব। রাজ্যসভায় প্রার্থী মনোনীত করার জন্য তিনি দলের সুপ্রিমো মমতা ব্যানার্জিকে আন্তরিক শুভেচ্ছা জানান। সুস্মিতা বলেছেন, পশ্চিমবঙ্গ থেকে সম্ভবত এই প্রথমবার উত্তর পূর্বের কোন প্রার্থীকে রাজ্যসভায় যাওয়ার ছাড়পত্র দেওয়া হলো। ত্রিপুরার সার্বিক ভার ন্যস্ত হয়েছে তার হাতে। এ প্রসঙ্গে তিনি বলেন, ত্রিপুরার পাশাপাশি শিলচর লোকসভা কেন্দ্র এবং পুরো বরাক উপত্যকার সুখে দুঃখেও সমান ভাগিদার হবেন তিনি। দীর্ঘদিন পর বরাক তথা তদঞ্চলের বাঙালিদের প্রতিনিধি হিসেবে সুস্মিতা দেবকে রাজ্যসভায় মনোনয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালো বিডিএফ। 2008 সালে শেষবারের মতো বরাক থেকে রাজ্যসভায় মনোনীত হয়েছিলেন কর্ণেন্দু ভট্টাচার্য। এরপর বরাক তথা রাজ্যের বাঙালিদের মধ্যে থেকে আর কাউকে দেখা যায়নি রাজ্যসভায়। গতকাল পশ্চিমবঙ্গ থেকে সদ্য তৃণমূলে যোগ দেওয়া বরাকের সুস্মিতা দেবকে রাজ্যসভার জন্য মনোনীত করার উদ্যোগ নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পদক্ষেপের জন্য বরাকবাসীর পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জানালো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। এক প্রেস বার্তায় এই ব্যাপারে বিডিএফ আহ্বায়ক পার্থ দাস বলেন, আমরা এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রাক্তন সাংসদ সুস্মিতা দেবকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। যদিও তিনি পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় অন্তর্ভুক্ত হতে চলেছেন, তবে আমরা আশা করব তার পূর্বজ এবং নিজের রাজনৈতিক ধাত্রীভূমি বরাকের কথা তিনি অবশ্যই মনে রাখবেন। এই উপত্যকার সমস্যার শেষ নেই, তাই আমরা আশা করছি সুস্মিতা দেব এবার এইসব ইস্যুকে উপযুক্ত ফোরামে তুলে ধরতে সচেষ্ট হবেন। আজ এআইডিএসও ধোয়ারবন্দ আঞ্চলিক কমিটির পক্ষ থেকে ম্যাট্রিক ও হায়ার সেকেন্ডারি পাস সমস্ত ছাত্রের ভর্তি সুনিশ্চিত করতে জোরালো দাবি জানানো হয়। ভর্তির দাবিতে আজ ধোয়ারবন্দ বাজারে ছাত্ররা বিক্ষোভ প্রদর্শন করে সরকারের নিকট দাবি জানায় যে ম্যাট্রিক ও হায়ার সেকেন্ডারি পাস পরীক্ষার্থীদের সরকারি ঘোষণা অনুযায়ী ভর্তির সুযোগ করে দিতে হবে। সংগঠনের আঞ্চলিক কমিটির সভাপতি গৌরীশ দেব, সম্পাদক রীতা বাগতি বলেন, সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে এবার ম্যাট্রিক ও হায়ার সেকেন্ডারি পাস করা সব ছাত্রদের ভর্তির সুযোগ দেওয়া হবে, কিন্তু বাস্তবে দেখা গেছে যে রাজ্যের বিভিন্ন জেলার মতো কাছাড় জেলাতেও বহু ছাত্র এখনো ভর্তির সুযোগ পায়নি। বিশেষ করে হায়ার সেকেন্ডারি পাস ছাত্রছাত্রীরা ডিগ্রি কলেজ কম থাকায় ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল নাইট শিফট চালু করে হলেও ছাত্রদের ভর্তির সুযোগ দেওয়া হবে, কিন্তু সরকার তার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ার ফলে ছাত্রদের ভবিষ্যৎ চরম অনিশ্চিত হয়ে পড়েছে। মমতার বিরুদ্ধে ক্রোড় প্রতিধ্বনি প্রিয়াঙ্কা। বিজেপির পক্ষে ভবানীপুর কেন্দ্রে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে আজ মনোনয়ন দাখিল করেন প্রিয়াঙ্কা। মরাবাচার লড়াই এবার মমতা প্রিয়াঙ্কাতে, আর এর উপর নির্ভর করছে বরাক উপত্যকা এবং তৃণমূল কংগ্রেসের মমতা তথা নতুন দলনেত্রী সুস্মিতা দেবের ভবিষ্যৎ। হারলে এক নয়, 3 রাজ্যেই বিপদ।
এমত অবস্থায় মনোনয়নপত্র দাখিলের পর বিজেপি প্রার্থী বলেন মমতা তার অপকর্মের জন্য হারবেন। ভবানীপুর আসরে এবার তার জয় নিশ্চিত। অন্যদিকে মমতা তার প্রচারে সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন অন্য সব তাবড় নেতাদের সঙ্গে সুস্মিতাকেও। এবারে খেলার খবর। শিলচর সিনিয়র জেলা দলের প্রস্তুতি শিবিরে যোগ দেওয়া ফুটবলার এবং অফিসিয়ালদের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বন্টন করল শিলচর ভেটারান ক্রিকেটার্স ক্লাব বুধবার সকালে প্র্যাকটিস সেশনের পর। এর আগে কোভিড-19 নিয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন ডাক্তার সিদ্ধার্থ শঙ্কর ভট্টাচার্য। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএস এর সভাপতি বাবুল হোর, সচিব বিজেন্দ্র প্রসাদ সিং, ফুটবল সচিব বিকাশ দাস, জহর গুপ্ত। অনূর্ধ্ব 16 আরজি বড়ুয়া ট্রফি আন্তর্জেলা ক্রিকেটের রানার্স শিলচর দলকে সংবর্ধনা জানাবেন ডিএস এর সভাপতি বাবুল হোর। আগামীকাল বিকেল 5টায় সতীন্দ্র মোহন দেব স্টেডিয়ামে। আসরে জেলা দল ভালো ফল করলে পুরস্কৃত করার আশ্বাস দিয়েছিলেন সভাপতি। শিলচর ফাইনালে হেরে যায়, তবুও তাদের সম্মানিক হিসেবে বৃহস্পতিবার ট্র্যাক স্যুট তুলে দিচ্ছেন সভাপতি হোর। যাত্রা শুরু করল লক্ষ্মীপুর ডিএস এর ক্রিকেট একাডেমি। আজ থেকে পয়লাপুরের স্টেডিয়ামে বুধবার উদ্বোধনীর দিনেই 20 জন প্রশিক্ষার্থী যোগ দিয়েছেন। কংক্রিট পিচের ফিতা কেটে যাত্রা শুরু করেন সভাপতি রাজদীপ গোয়ালা। পরবর্তীতে তিনি বোলিংও প্র্যাকটিস করেন। আইসিসির মহিলা ক্রিকেটের শীর্ষে ভারতের মিতালি রাজ। টি20 ক্রিকেটে পারফরমেন্সের ভিত্তিতেই তিনি শীর্ষ বাছাই হয়েছেন। CNN24 নিউজ আজ এ পর্যন্তই। নমস্কার।